বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো সাবেক নির্বাচন কমিশনারদের উপর, যে অবৈধ সরকারের অবৈধ পদক্ষেপ তা নিয়ে এবং ইরানের বিজয় নিয়ে। ইরানে যে ঐতিহাসিক বিজয় এবং কোনো কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিত বিজয় শুধু আমাকেই না, সারা পৃথিবীকে চমকে দিয়েছে। কারো কারো প্রশ্ন যে এখানে ইরানের বিজয় কিভাবে হলো। খুব সংক্ষেপে যদি আমি বলি, ইরান কাউকে আক্রমণ করেনি, ইরানকে আক্রমণ করেছে ইসরায়েল। আমেরিকার সমর্থন, সহযোগিতা, সর্বাঙ্গীন পৃষ্ঠপোষকতায়। তারা কি বলেছে আক্রমণ করে? আক্রমণ করে তারা বলেছে ইরানের পারমাণবিক স্থাপনা এবং পারমাণবিক যেই বানানোর যে সমস্ত উদ্যোগ, সমস্ত কিছুকে তারা ধ্বংস করে দিবে। ইরান যে বলে আসছে শান্তিপূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচি দেশের জনগণ দেশের স্বার্থে ব্যবহার করবে, সেক্ষেত্রে সেটা জ্বালানি, বিদ্যুৎ, বিভিন্ন খাতে হতে পারে। তারা এটাও বলেছে, এই আমেরিকা এবং ইসরায়েল, যে ইরাককে যেমন 60% পর্যন্ত তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, 60%, 90% হলে তারা পারমাণবিক বোমা বানাতে পারে। কিন্তু এখন তারা বলছিল, তখন আক্রমণের সময়, শুধু তারা না, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সমস্বরে বলেছে শূন্য মাত্রায় নামিয়ে আনতে হবে। তার মানে তারা কোনো ইউরেনিয়াম ডেভেলপ করতে পারবে না, বাইরের থেকে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে, আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করবে এবং রেজিম চেঞ্জ করতে, তার মানে এই সরকার পদ্ধতি পরিবর্তন করে ফেলবে। এই জন্য তারা ইরানবাসীকে, মানে তাদের মদতপুষ্ট যে সমস্ত দালালরা ওখানে আছে, দালাল সংগঠন, রাজনৈতিক দল আছে, তাদেরকে আহ্বান জানিয়েছে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করার জন্য ইরানের এই সরকারের বিরুদ্ধে। 4 নম্বর হলো, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলে ফেলল ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে। পাঁচ, 15 দিনের সময় দিয়ে শান্তি জন্যে, চুক্তির জন্যে, নেগোসিয়েশনের জন্যে 15 দিনের সময় দিয়ে 2 দিনের মাথায় চোরের মতো গোপনে ইরানের পারমাণবিক স্থাপনা 3টি
নাতানস, ইস্পাহান, থর্ব আক্রমণ করেছে এবং আক্রমণ করে বম্বিং করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা নিক্ষেপ করে, পারমাণবিক ছাড়া আর কি, তারপরে যে বোমা সবচেয়ে শক্তিশালী সে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে বিশ্ববাসীকে সুসংবাদ দিয়েছে। ফর্দ ইজ গন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন। ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ ধ্বংস হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আক্রমণকারীদের ইরানের প্রতি শর্ত এবং অভিযোগ। যেগুলো ইরানকে মানতে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু ইরান এই যে 4টা পয়েন্ট বললাম তার একটিও ইরান গ্রহণ করেনি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং তারা যা বলেছে, ইরান যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করেছে। ইরান বলেছে আমরা সারেন্ডার করার প্রশ্নই আসে না, মৃত্যু আমাদের জন্য শ্রেয়, আমরা কারো কাছে মাথা নত করব না। ইরান সারেন্ডার করেনি, কারো কাছে মাথা নত করেনি। বিজয় এক। ইরানের জনগণকে বলেছিল রাস্তায় নেমে আসতে। ইরানের জনগণ রাস্তায় নেমে এসেছে, কিন্তু সেটা মার্কিন ইসরায়েলের বিরুদ্ধে। যারা খামেনিকে বিরোধিতা করত, ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে বিরোধিতা করত, তারা সমস্বরে রাস্তায় নেমে এসে তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশ আগে, রাজনীতি পরে। এই আরেক বিজয়। ওরা বলেছে পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন নিজেরাই বলছে, ইরান কি বলছে তার দরকার নেই বলার। এখন আমেরিকা নিজেই বলছে না, ধ্বংস হয়নি। এখন ওরাই বলছে যে সামান্য ধ্বংস হয়েছে বা যা ক্ষতি হয়েছে তা কয়েক সপ্তাহ বা 1-1.5 মাসের মধ্যেই রিপেয়ার করা যাবে, কিন্তু মূল জায়গায় তারা আঘাত করতে পারেনি। তার মানে সেই শক্তি এই পৃথিবীতে নেই। তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও ইরানের পারমাণবিক স্থাপনায় তারা আঘাত করতে পারেনি, ক্ষতি করতে পারেনি। এই বিজয় 3। চতুর্থ বিজয় হলো ওরা বলেছে ইরানকে 0 সেন্টিগ্রেডে নামিয়ে আনতে হবে ইউরেনিয়াম ডেভেলপমেন্ট। ইরানের 60% অলরেডি আছে এবং সেগুলির কোনো ক্ষতি হয় নাই। ইরান ঘোষণা দিয়েছে আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি চর্চা অব্যাহত থাকবে। এবং আজকে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সাথে তাদের যে চুক্তি ছিল যে আমরা পারমাণবিক বোমা বানাবো না, সেই চুক্তি তারা স্থগিত ঘোষণা করেছে। এই হলো বিজয় 4। আর সর্বশেষ বিজয় হচ্ছে দৃশ্যমান, উল্লসিত জাতি হিসাবে বিজয় উদযাপন করেছে ইরান। ইরানের তেহরান সহ শত শত শহরে জনগণ রাস্তায় নেমে এসে তাদের জাতীয় পতাকা নিয়ে, খামেনির ছবি নিয়ে কোটি কোটি মানুষ
রাস্তায় নেমে এসেছে, বিজয় উল্লাস করেছে। রাতে তারা আলোক জলকানি দিয়ে তাদের বিজয় উদযাপন করেছে। আর ইসরায়েল, তেল আবিব, জেরুজালেম, হাইফা, গ্যালিলি, কোথাও বাতি জ্বলেনি, কোথাও সবার চোখে পানি। বিধ্বস্ত ইসরায়েল তার জন্মের পর থেকেই প্রথম তাদেরকে সমুচিত জবাব দিয়ে উচিত শিক্ষা দিয়েছে, যাতে ভবিষ্যতে ইরানের দিকে তা না তাকায়। ভবিষ্যতে ইরান হবে শুধু আদর্শ নীতি আদর্শেই না, ন্যায় নীতির ভিত্তিতেই না, এক সুসংগঠিত আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে একটি আঞ্চলিক প্রতিষ্ঠিত শক্তি। আশেপাশের যারা ভাতৃপ্রতি মুসলিম দেশগুলি, আরব দেশগুলি ইরানকে এতদিন ভয়ে হোক, যে কারণেই হোক, দূরত্ব সৃষ্টি করে রেখেছিল, দূরত্ব বজায় রেখেছিল, তারাও আস্তে আস্তে ইরানকে আরো শক্তিশালী করবে এবং ইরানের পাশে দাঁড়াবে। ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্ট কাতারের আমিরের কাছে ফোন করে, ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, আমরা ভাই, আমি তোমাকে আঘাত করিনি, আমি আমেরিকা যেই ঘাঁটি ওইটা আমেরিকা স্থাপনা, আমি সেখানে আঘাত করেছি। আর আমি এই আঘাত করার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা তোমরা নিরাপদে থাকবে। তারপরেও তোমার আকাশসীমা লঙ্ঘন করাতে যদি দুঃখ পেয়ে থাকো, সেজন্য ইরানবাসীর পক্ষ থেকে, ইরানের সরকারের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই হইল ইরানের নীতি, এই হইল ইরানের আদর্শ। আজকে ইরান থেকে সারা পৃথিবী শিখবে যে ফাঁকাবাজ না, যা বলে তা করে। এবং সেই কারণেই ভীত হয়ে আমেরিকা বাধ্য হয়েছে ইরানের সাথে সমঝোতা করার জন্য। এটাই ইরানের ঐতিহাসিক বিজয়। এবং আমরা যারা মানসিকভাবে, হৃদয় দিয়ে ইরানকে ভালোবেসেছি, তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকব, তারাও আত্মতৃপ্ত এই বলে যে আমরা কোনো নকল, ভুয়া, নীতিহীন, আদর্শহীন কোনো জাতিকে আমরা সমর্থন করিনি। এবং এটাও আমি বিশ্বাস করি, ইরানের যে কঠিন নিয়মকানুন আছে, সামাজিক যে নিয়মকানুন আছে, ইরান আরো উদারতা দেখাবে, আরো সহনশীলতা দেখাবে। তাতে যে ঐক্য সৃষ্টি হয়েছে, এই এক কঠিন সময়ের মধ্য দিয়ে সকলের শুভবুদ্ধির উদয় হবে, বাস্তব ভিত্তিক চিন্তা করতে হবে, যাতে ধর্মীয় অনুশাসন, কঠিন অনুশাসন জোর করিয়ে চাপিয়ে না দিয়ে একটি উদার সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, তাতে সবাইকে সব সময় সাথে পাবে। জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো পারমাণবিক বোমা দিয়েও তাকে পরাজিত করা যায় না। এটাই ইতিহাস ইরানের জন্যে এবং ইরানের জনগণের জন্যে। এবং আয়াতুল্লাহ আলী খোমেনির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করি, অভিনন্দন জানিয়ে তাদের শুভকামনা করছি। আপনারা জানেন, দেশে এখন একটা নতুন অরাজকতা সৃষ্টি হয়েছে। এই ইউনূস, অবৈধ ইউনূস, অসাংবিধানিক ইউনূস সরকার, এখন তো আর সরকার নাই দেশে। দেশে এখন যা শুরু হয়েছে, রাষ্ট্র পুরোপুরি ভেঙে পড়েছে। রাষ্ট্রের ওই অস্তিত্ব আজকে সম্মুখীন হয়ে পড়েছে।
সরকার বলতে কিছু নাই। এখন জোর যার মুল্লুক তার, মবের মুল্লুক, মঘের মুল্লুক সবই আজকে প্রতিষ্ঠিত হয়েছে। 2 জন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। একজন প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদা, তাকে তো সে একজন বীর মুক্তিযোদ্ধা, এই জন্য ওই কারণে আরো বেশি ক্ষুব্ধ হয়ে তাকে অত্যন্ত অপমানজনকভাবে অপমান করেছে, তারপর গ্রেপ্তার করেছে। আমি কেন বললাম দেশে কোনো সরকার নেই? বাস্তবিক অর্থেই সমাজকে নিয়ন্ত্রণ করার মতো কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান নেই, তার মানে সরকার নেই। আইনগতভাবে প্রতিষ্ঠিত কোনো সরকার, কোনো প্রশাসন নেই, তার মানে সরকার নেই। রাজনৈতিক কোনো মতৈক্য ভিত্তিতে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই, তার মানে সরকার নেই। বিএনপি চালায়, জামাত চালায়, নাবালকরা চালায়, যে যেখান থেকে পারতেছে সে তাই করতেছে। নুরুল হুদা সাহেবকে যারা অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিএনপির লোক, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি, যুগ্ম আহ্বায়ক, এই পর্যায়ের লোক, স্থানীয়ভাবে একেবারে ছোট পজিশনও না। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আবার তাদেরকে সাথে সাথে জামিনও দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হলো তাদেরকে আরো এই মব ভায়োলেন্স করার জন্যে, মব জাস্টিস করার জন্যে অন্যান্য যারা এখনো বাকি আছে তাদেরকে উৎসাহিত করা হয়েছে। একেবারে প্রথম দিন থেকে বিএনপির এই দ্বিচারিতা তারা করে কি, যখনই দেখে যে এটা একটা বিব্রতকর অবস্থা নিয়ে খুব শোরগোল হচ্ছে, বিতর্ক শুরু হয়েছে, তখন তাদেরকে বহিষ্কার করে। আবার কয়েকদিন পরে, 1 মাস 1.5 মাস পরে তাদেরকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে। আবার কাউকে কাউকে জেলে দেয়, আবার 1 দিন 2 দিন পরে জামিন দিয়ে বেরিয়ে আসে। তাতে যারা একটু চুপচাপ থাকে, ভয়ে থাকে, তারাও এখন উচিত, আরে 1 দিনের জন্য 2 দিনের জন্য একটু ঘুরে আসলাম জেল খেলার থেকে, কাজ তো হয়ে গেল। আবার বহিষ্কারের নাটক করলো, 2 দিন পরে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করলো, সে আরো গিয়ার আপ হলো, আরো উৎসাহিত হলো, তার পজিশন দলের অন্তর্মহলে আরো বেড়ে গেল। তো এই যে বিএনপির রাধা চক্কর খেলা, এটা ওরা কি মনে করে যে মানুষ বুঝে না? মানুষ বোঝে, আর ওদেরও লাজ লজ্জা নেই। ওরা কি করবে? এই জঙ্গি, এই চাঁদাবাজ, এই লুটেরা, এরা যদি না থাকে তাহলে বিএনপির অস্তিত্বই নাই। আর এগুলি যদি না করতে পারে তাহলে বিএনপি করবে কেন? যদি সাধুগিরি করতে হয়, যদি সাধু থাকতে হয়, ন্যায় নীতি নিয়ে, আদর্শ নিয়ে রাজনীতি করতে, তাহলে বিএনপি কেন? এর তো কোনো আদর্শ নাই, ন্যায় নাই, নীতি নাই, সব কিছু নাই, তো এই দল করবে কেন? যার জন্যই বিএনপি এইসব তালবাহানা করে, নাটক করে। তবে নাটকের এপিসোড অনেক বেড়ে যাচ্ছে, পরবর্তী নাটকের এপিসোড আরো অ্যাসিমেট্রিক ওয়েতে বাড়বে। এই যে প্রধান নির্বাচন কমিশনারদেরকে গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে আরো সবার বিরুদ্ধে যে মামলা, এটা কেন? এটা আচ্ছা, নুরুল হুদা সাহেবটাই ধরি প্রথমে। উনি 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এই জন্য উনি দোষী। কেন দোষী? কি দোষটা কি করেছে? 2018 সালে নির্বাচনে বিএনপি সহ সবাই অংশগ্রহণ করেছে, সেখানে বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, মাত্র 7টা সিটে তাদেরকে নির্বাচিত করেছে। এটার জন্য দোষ কি নির্বাচন কমিশনের? কেন? 7 সিটে নির্বাচিত হয়ে আপনারা কেন পার্লামেন্টে গেলেন? কেন শপথ দিলেন?
কেন পার্লামেন্টে গেলেন? 4 বছর পার্লামেন্টে ছিলেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, গাড়ি নিলেন, প্লট নিলেন, দেশে বিদেশে ঘুরলেন, যত রকমের ভাতা আছে সব ভাতা খেলেন। তো ওই নির্বাচন যদি খারাপ হয়ে থাকে, তা আগে তো আপনাদের সেই প্রথম ধাপে হলো যে আপনারা সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে কেন গেলেন? এটা আপনাদের অপরাধ। তাহলে আপনাদের বিচার আগে করতে হবে। আর গেলেন 4 বছর যে সুযোগ সুবিধা নিচ্ছেন সেগুলি ফেরত দেন, আগে প্লট ফেরত দেন, গাড়ি ফেরত দেন, অথবা গাড়ির যে ট্যাক্স ছিল বাকি সেই ট্যাক্স দেন। যে বেতন ভাতা নিয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, সেগুলি ফেরত দেন, কত টাকা হয়। তারপরে নৈতিকতার কথা বলেন না ওই নির্বাচন ঠিক হয় নাই। নির্বাচন শেষ হওয়ার 2 বছর পরে আপনি এসে বলবেন রাতে ভোট হয়েছে। রাতের ভোটের জন্য কোথাও মামলা করেছেন? ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে কোথাও? যে কোন সেন্টারে 42,000 কেন্দ্রের মধ্যে একটা সেন্টারে মামলা হয়েছে? নির্বাচন কমিশনের এখানে দোষটা কি? লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের সাথে জড়িত। পোলিং অফিসার আছে, প্রিজাইডিং অফিসার আছে, এখানে শান্তি শৃঙ্খলায় নিয়োজিত লোক আছে, লাখ লাখ লোক, 42,000 ভোট কেন্দ্র। সেখানে নির্বাচন কমিশনের দোষটা কি এখানে? আপনারা নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দিয়েছেন যে এই নির্বাচন বাতিল করেন, বা আমরা এই কারণে এই নির্বাচন বাতিল করতে হবে, বা এটার জন্য ইনকোয়ারি করতে হবে, এই জন্য বিচারবাদ করতে হবে? আপনারা তো সেই অভিযোগ নির্বাচন কমিশনে করেননি, সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেননি, নির্বাচন কমিশনে করেন নাই, আদালতেও করেননি। আপনারা মেনে নিয়ে সংসদে গিয়ে ফুর্তি করতেছেন, কথা বলতেছেন, আয় রোজগার করতেছেন, ধান্দা করতেছেন, আরো কত ধান্দা করেছে, এগুলি তো মন্ত্রীরা জানে, সবাই বলবে সময় মতো। কার কাছে, কোন মন্ত্রীর কাছে, কোন এমপি কিভাবে গেছে, কি কি তদবির করছে, কি কি স্বার্থ উদ্ধার করছে, এগুলি তো সবার জানবে। সেটা পরে যেগুলি নিয়েছে সেগুলি দিয়ে তারপরে এগুলি করেন। 2014 সালে 2024 সালে কি সমস্যা? কি এখানে নির্বাচন কমিশনের সমস্যা কি? আপনারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আপনারা যাবেন না। ইট ইজ ইয়োর ডিসিশন। ইউ ডিড নট পার্টিসিপেটেড। ইউ ডিড নট পার্টিসিপেট ইন দ্যাট ইলেকশন। এটা তো ইয়োর ডিসিশন। নির্বাচন কমিশনের তো কোনো নেই, এখতিয়ার নাই আপনাকে বাধ্য করে নির্বাচনে আনার জন্য, বা নির্বাচন কমিশনের কোনো সুযোগ নাই তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য। এখানে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব তাকে এতদিনের মধ্যে এই নির্বাচন করতে হবে। দে হ্যাভ ডান ইট। আপনার নির্বাচনে যান না, সেই নির্বাচন নিয়ে কি করলো না করলো তাতে আপনার সমস্যা কি? আপনার তো নির্বাচনই যান না, আপনার তো বলতেছেন এটা একতরফা নির্বাচন। ফাইন, সমস্যা নাই। সেখানে নির্বাচন কমিশনারদেরকে অপদস্থ করার কি কারণ থাকতে পারে? নুরুল হুদা সাহেবকে এই অপদস্থ এবং আরো অপদস্থ করতে পারে একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। এদেরকে প্রেশারাইজ করে জোরপূর্বক কনফেশন নেওয়ার জন্য নুরুল হুদা সাহেবকে দিয়ে বলাতে চাইবে হ্যাঁ রাতে ভোট হয়েছে, আর হাবিবুল আওয়াল বা রকিবুল হুদা এদেরকে দিয়ে বলাবে আমাদেরকে সরকার যেভাবে বলছে আমরা সেভাবে করেছি। এই ধরনের একটা কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া যায় কিনা এইসব ধান্দায়। তাহলে নির্বাচন বাংলাদেশের কোনো নির্বাচন তো আনডিসপিউটেড ছিল না বা এগ্রিড ছিল না ফ্রম অল পার্টিসিপেটেড পার্টি। যে কোনো নির্বাচন যখনই হয়েছে প্রত্যেকটা নির্বাচনে যারা হেরে গেছে তারা সেটা বলছে, সেটা যেই দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দলই হোক, পরাজিত দল বা হেরে যাওয়া সেটা যে মেরিটও আছে, আবার মেরিট নাও আছে। হেরে যাওয়ার পরে 2008-এর নির্বাচনে খালেদা জিয়া কারচুপি নির্বাচন বলেছে, যেটা বিশ্বনন্দিত নির্বাচন। তাইলে তো অনেক পিছনে চলে যেতে হবে। 77 সালে নির্বাচন কমিশনে যারা জড়িত ছিল তাদেরকে ধরতে হবে যে 99% ভোট কিভাবে কাস্ট হইল, হানা ভোট জিয়া কিভাবে কাস্ট করলো।
বাংলাদেশের সংবিধানে কোনো হানা ভোটের প্রভিশন নাই। জিয়া কোত্থেকে হানা ভোট পাইল, তারপরে সেটা করাইলো। 99% মানুষ ভোট দিতে যায়, তখন রাস্তাঘাট ছিল না, কিছু ছিল না। আর 40% মানুষ ভোট দিতে গেলেও তো বিরাট ব্যাপার। 1 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয় বা 10 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়। যানবাহন ছিল না, রাস্তাঘাট ছিল না, ব্রিজ কালভার্ট ছিল না, কমিউনিকেশন নিয়ে। এখন তো মানে যে কোনো সময় মানুষ যে কোনো জায়গায় 2, 4, 5, 10 মিনিট চলে যায়। যানবাহন আছে সব জায়গায়, গাড়ি নিয়ে চলে যায়, মোটরসাইকেল নিয়ে চলে যায়, কি বলে কি চার্জার এগুলো নিয়ে চলে যায়, রিক্সা নিয়ে চলে যায়। এইসব ব্যাপার তো তুমি এগুলি ছিল না। তো 77 সালে 99% ভোট কিভাবে হয়? ইতিহাসের রেকর্ড পৃথিবীর কোথাও আছে? একটা সামরিক জান্তাকে মানুষ ভোট দেয়? ভোট সেন্টারে তো কোনো লোক যায় নাই। আমি নিজে এক সেন্টারে গেছি দেখতে, রাজাপুরের, আমাদের গ্রামের বাড়ি, ভোলা শহরের থেকে গ্রামের বাড়িতে। আমাকে ওই প্রিজাইডিং অফিসার বলে কটা ভোট দাও। আমি কেন আমি ভোট দেবো না, কিসের ভোট দেবো, আমি ভোটার হইনি। কারণ ভোটার লাগে নাকি? আসো 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 ভোট দাও। আমি না, দৌড়ে চলে গেছি। দাদাকে যাই বলছে, দাদা আমার ভোট দিতে বলছে। কে ভোট দিবি? দাদা আমার দাদা আবার জিয়াউর রহমানকে বলতো সিয়া। ওই যখন রেডিওতে প্রত্যেকদিন রাত্র 8:30টার খবরের পরে 9:45টার সময় জিয়ার ভাষণ বাজাইতো প্রতিদিন। ওইটা হইলেই দাদা রেডিও বন্ধ করে দিত। ওই সিয়া চিৎকার শুরু করছে। তো দাদা বলছে ভালো করছিস, কোনো ভোট দাস নাই, তুই তো ভোটার না, তো ভোট দিবি কেন? ওই সিয়ারে ভোট দিবি। তো ওই হলো 77-এর নির্বাচন। 79 সালে সেন্টারগুলি সব দখল করে নিয়ে গেছে সব জায়গায়। 78-এ তো আরেকটা নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, প্রেসিডেন্ট ইলেকশন, সেন্টার সব দখল। তো সব নির্বাচনই তো একই অবস্থা। 81-তে 15 নভেম্বর নির্বাচন হয়েছে, একই অবস্থা। ডক্টর কামাল হোসেন জোর করে হারাইছে। 86-তে এরশাদ জোর করে হারাইছে আওয়ামী লীগকে, মিডিয়া কু করে। 88-তে এরশাদ নির্বাচনে কেউ ভোট দিতেই যায় নাই, বয়কট করছে, সেটা হয়েছে। আবার 91-তে সেটাও ডিসপিউটেড। 96-তে খালেদা জিয়া ভোট করছে 15 ফেব্রুয়ারি। এটা ভোট? কেউ ভোট সেন্টারে গেছে? খুনিদেরকে নিয়ে ভোট করছে, ওখানে ফারুক রশিদদের নিয়ে ভোট করছে। কেউ ভোট সেন্টারে গেছে? কিভাবে 21% ভোট ওখানে আসলো? 2% মানুষ ভোট দিতে যায় নাই। তো সেই নির্বাচন কমিশন কাঠগড়ায় দাঁড়াবে না? 2001 সালে সামরিক বাহিনীর লোক দিয়া যেইভাবে সেন্টার দখল করেছে, যেভাবে আওয়ামী লীগের এজেন্ট সব বের করে দেওয়া হয়েছে, ভোট সেন্টার থেকে ব্যালট বাক্স ইউএনওদের ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এগুলি ভোট? তাদের বিচার হবে না? যেই সিস্টেম এখন চালু করছে এই বিএনপি, এখন তো সরকার হলো বিএনপি বেসিক্যালি, যতই বাড়ালে আবদালে থাকুক, এটা হলো বিএনপির সরকার। এখন 13 জুনের পরে আমরা ধরে নেব এটা বিএনপির সরকার। অপকর্ম করার জন্য বিএনপি চেয়ারে না বসে সব কাজ বাইরে থেকে ইউনুসরে দিয়ে করাচ্ছে, তারাই করাচ্ছে। ইউনুসরে জাস্ট চেয়ারে বসে, অবৈধভাবে চেয়ারে বসিয়ে রেখেছে। এগুলি সব কিন্তু হিসাব নিকাশ হবে, এক মাঘে শীত যায় না। মরছে তো আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন মারা গেছে, জেলে আছে লক্ষ লক্ষ। আর কত? প্রয়োজনে আরো হবে, কোনো সমস্যা নাই। এটারও শেষ আছে, অবশ্যই শেষ আছে। এটা একটা ন্যাচারাল রিয়াকশন। আমি প্ল্যানিং রিয়াকশন মানে কি বলে অ্যাটেম্পটের কথা বলতেছি, এটা ন্যাচারাল, হবেই, হতেই হবে। ইতিহাস তাই বলে। বিএনপিকে এগুলো সব জবাব দিতে হবে, বিএনপিকেই দিতে হবে। অন্য অন্যগুলো তো ওগুলো হিয়ারের মধ্যেই ধরে নেয়া, ওগুলো তো এমনিতেই নিজেরাই আত্মহত্যা করবে। এগুলোর জন্য বিএনপিকে খেসারত দিতে হবে। এই নতুন যে এপিসোড শুরু হয়েছে নির্বাচনকে ইয়ের জন্য, কমিশনারদেরকে নাজেহাল করার জন্য, এটার জন্য খেসারত দেব। এবং আগে বললাম না, যদি বেঁচে থাকে, যদি 100 বছরের বৃদ্ধ হয়ে থাকে, সেই 77 সালের হানা ভোটের নির্বাচন
প্রধান নির্বাচন কমিশনার যদি বেঁচে থাকে, আমি জানি না, ঠিক খোঁজ নেই, যারা যারা ওই সমস্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিল, এখন যা যা হচ্ছে তার রিপিট হবেই। কথায় বলে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইয়েস, it will definitely repeat itself more vigorously, asymmetric ওয়েতে। বাকিটা সময় আসলেই দেখতে পাবেন ইনশাল্লাহ। সময় আসবেই, আসতেই হবে, এবং খুব দ্রুতই আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।